17 বছরে কিন্তু কেউ স্বাধীন মতন ভোট দিতে পারে নাই। এবছর আশা করতেছে সবাই যে আমার ভোট আমি দেব। আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো আর নির্বাচন খুবই ভালো হবে। এবার আগ্রহ খুব ভালোই দেখতেছি, ভোটও সুস্থভাবেই হবে। সমাজে যাতে দুর্বৃত্তদের রাজনীতির নামে কোনো প্রভাব বিস্তার না হয়, সেই কারণে আমরা একটা মাদক মুক্ত, দুর্বৃত্তায়ন মুক্ত একটা সমাজ গড়ে তুলব। নির্বাচনে আবেশ যেভাবে হয়েছে তাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে 100% ভোট দেবে। দেখেন আপনারা এখানে উপস্থিত হয়েছেন, ম্যাক্সিমাম হিন্দু সম্প্রদায় আমাদের এলাকার যারা উপস্থিত হয়েছে তারা সমর্থন করছে যে জহিরুদ্দিন স্বপনকে 100% তারা ভোট দেবে। ভালো এমপি চাইছি দেশের ভিতর, সে যেন দেশের জন্য সেবা করতে পারে, যেন জনগণের জন্য ভালোবাসতে পারে, সেরকম এমপি চাই আমি। বরিশাল 1 আসনের এই নির্বাচনী এলাকার প্রধান সমস্যা হচ্ছে গ্রামীণ সড়ক অবকাঠামো সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। এখানকার স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, হাট, ঘাট, বাজার এর অনেকটাই সংযোগ সড়কের বাইরে পড়ে গিয়েছে। ফলে এলাকাবাসীর জন্য প্রচণ্ড দুর্ভোগ। বিগত পলাতক সরকার মেগা প্রজেক্টের নামে যেহেতু লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি করেছে, সেজন্য গ্রামীণ সড়ক অবকাঠামোর কল্যাণমূলক কাজে তারা সময় দেয়নি। হাতে গোনা যা সামান্য কাজ হয়েছে তাও ঠিকাদারির নামে লুটপাট হয়েছে। ফলে আমাকে প্রাথমিক মনোযোগ দিতে হবে সড়ক এবং গ্রামীণ সড়কের অবকাঠামোর প্রতি। আমরা মাঠে দেখতেছি যে আমাদের স্বপন ভাইয়ের যে ধানের শীষ প্রতীক যথেষ্ট জনগণ সাড়া দিচ্ছে। ইনশাল্লাহ আমরা বিপুল ভোটের মাধ্যমেই স্বপন ভাইকে এমপি হিসেবে জয়যুক্ত করতে পারবো। শুধু এমপি না, তাকে সর্বোচ্চ পর্যায়ে আমরা নিতে পারবো। আমাদের গণদী আগুল যারা সর্বোচ্চ জনগণ তাকে আগামী 17 বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে ভোট দিতে পারে নাই। দিনের ভোট রাতে হয়েছে। এবছর আমরা ইনশাল্লাহ আশা করি আমাদের একটা ফেয়ার নির্বাচন হবে এবং আমাদের যারা জনগণ আছেন সবাই ভোটার সেন্টারে গিয়ে ভোট দিবে। নির্বাচনী আচরণবিধি এ পর্যন্ত আমরা মেনে আসছি, যে কারণে নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারও সন্তুষ্ট। আমরা নির্বাচন কমিশন ঘোষিত জনপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সকল আচরণবিধি আমরা মেনে চলার জন্য কঠোর নির্দেশ দেওয়া আছে। অনেক সমর্থন দেখতেছি, আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। আল্লাহর ইচ্ছা অনেক ভোটে জয়যুক্ত হবে। সবাই আশা করতেছে, আমরা সবাই এত বছর 17 বছরে কিন্তু কেউ স্বাধীন মতন ভোট দিতে পারে নাই। এবছর আশা করতেছে সবাই যে আমার ভোট আমি দেব, আমার ইচ্ছা মতনই আমি ভোটটা দেব। আশা করা যায় যে আমরা এবার ভালো মতন ভোটটা দিয়ে আসতে পারবো, কোনো সমস্যা হবে না। গত যে নির্বাচনগুলি গেছে এতে মানুষের কোনো ভোটের কোনো আগ্রহ ছিল না। এবছর যখন মানুষ দেখতেছে যে ভোটের পরিবেশটা ভালো আছে, আমাদের সাথে তাদের সম্পর্ক বা আমরা যারা রাজনীতি তাদের সাথে সম্পর্ক, সমাজের সম্পর্ক, এবার সবাই ভোটে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাবে বলে আশা প্রকাশ করি। জুলাই 16 এবং গণভোট নিয়ে আমাদের দলের প্রতিনিধি স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন সাহেব বারবার জাতীয় পর্যায়ে ঘোষণা দিয়েছেন। সেই অনুযায়ী দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই বিষয়ে কাজ করছি।
জাতীয় নির্বাচন এবারে বহুদিন পর ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। তাদের বঞ্চিত ভোটাধিকার তারা ফেরত পাওয়ার কারণে স্বতঃস্ফূর্ত একটা ভোটের অনুষ্ঠান হবে বলে আমি আশা করি। আমরা নির্বাচনী পরিবেশ যথেষ্ট উৎসব মুখর পরিবেশ দেখতেছি। আমরা প্রতিদিন ভোট চাইতে যখনই নামি আমাদেরকে যথেষ্ট সাড়া পাচ্ছি। মানুষ আমাদের দেখে না যেতে আগ্রহ করে আসে, আমাদের কাছে লিফলেট চায় এবং স্বপন ভাইয়ের সালাম আমরা দিতে গেলে স্বপন ভাইকে দেখতে চাই। আমরা যথেষ্ট ভালো আশা করি এবং সেন্টারে আমরা যথেষ্ট উপস্থিতি আসবে এবং মানে অন্যান্য নির্বাচন যেভাবে হয়েছে তাতে আমরা দেখতেছি যে এবার আর আমার 1 নম্বর সেন্টারে আমি আশা করি 80% ভোট, 80 থেকে 85% ভোট কাস্ট হবে ইনশাআল্লাহ। বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচন থেকে যারা ভোট বঞ্চিত হয়েছে তারা দীর্ঘদিন পর ভোটের সুযোগ পেয়েছে। ইতিমধ্যেই প্রায় শতকরা 40% নতুন ভোটের তালিকায় যুক্ত হয়েছে। সব মিলিয়ে একটা স্বতঃস্ফূর্ত ভোটের আমেজ তৈরি হয়েছে। বিগত 3টি নির্বাচনে সরকার এবং নির্বাচন কমিশনের উদ্দেশ্যই ছিল ভোটারবিহীন নির্বাচনের নাটক তৈরি করা। এবার বিএনপি সহ রাজনৈতিক দলের সমর্থনে অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূসের যে সরকার, তার উদ্দেশ্যই হচ্ছে এটাকে একটা অবাধ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক নির্বাচনে পরিণত করা। অতএব স্বতঃস্ফূর্ত নির্বাচন হবে এ ব্যাপারে আমি নিশ্চিত। আমি যখন এমপি ছিলাম তখন বাংলাদেশের জাতীয় বাজেট ছিল 80,000 প্লাস সামথিং কোটি টাকা, 1,000 কোটি টাকার। সেখানে এখন বাজেটের পরিমাণ প্রায় 7 লক্ষ কোটি টাকা। ফলে ওই সময় সরকারি তহবিলের সংকুলনের ঘাটতি ছিল। গ্রামীণ অবকাঠামোর উন্নতির কাজে আমি খুব একটা এগোতে পারিনি। গত 17 বছরে সরকার লুটপাটের জন্য মেগা প্রজেক্ট তৈরি করেছে। ফলে গ্রামীণ অবকাঠামো বা গ্রামীণ সংস্কারের কাজে তারা কোনো বাজেট খরচ করতে পারে নাই বা করলেও লুটপাট করেছে। এজন্য আমার প্রথম মনোযোগ হবে যে আমাদের এই বাজেটের একটা সিংহভাগকে গ্রামীণ সড়ক অবকাঠামোর কাজে ব্যয় করা, বিশেষ করে গ্রামের স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা, হাট এবং বাজারকে একটা সড়ক সংযোগের নেটওয়ার্কে আসার ব্যাপারটাকে নিশ্চিত করা। সর্বশেষ তালিকা অনুযায়ী আমাদের 4 জন প্রতিদ্বন্দ্বী আছে আমার, এবং 4 জন প্রতিদ্বন্দ্বী সবাই অত্যন্ত ভালো মানুষ। তাদের সকলকেই আমি সম্মান করি, শ্রদ্ধা জানাই। তবে তাদের যে রাজনৈতিক মার্কা, দল বা স্বতন্ত্র ইত্যাদি মিলিয়ে বাংলাদেশের গত 12টা নির্বাচনের পরিসংখ্যানকে যদি হাজির করি তাহলে ওই অর্থে কাছাকাছি প্রতিদ্বন্দ্বিতা করার মতো আমি কাউকে দেখি না। তা আমি প্রার্থী বলে বলছি না, এটা নির্বাচনের পরিসংখ্যানের আমি একটা ফলাফল বললাম। সেই বিবেচনায় প্রতি বছরই জামায়াত ইসলাম গড়ে 5,000 ভোট পেয়ে থাকে। সেইবার যদি তাদেরকেই গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। তারা এখন ভোট কমেছে না বেড়েছে তা ভোটের পরে বলা যাবে। বিদ্রোহী প্রার্থীরা সবাই এখন বহিষ্কৃত। ফলে ধানের শীষের সমর্থকরা সারা বাংলাদেশে সমস্ত বহিষ্কৃতদের উপরে খুবই বিরক্ত। আমরা যারা দায়িত্বশীল নেতা আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হচ্ছে এই বিরক্ত নেতাকর্মীদের হাত থেকে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। প্রথমত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা প্রমাণ করে যে দেশের মানুষ বিএনপিকে, ধানের শীষকে এবং জিয়া পরিবারকে কতটা ভালোবাসে। অতএব আমরা নিশ্চিত যে স্বতঃস্ফূর্ত সিংহভাগ ভোটাররা ধানের শীষকে ভোট দেবে। দ্বিতীয়ত নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে তারেক রহমান ইতিমধ্যেই যে সমস্ত কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচিগুলির একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। ফলে নতুন প্রজন্মের ভোটারদের কাছেও ধানের শীষের গ্রহণযোগ্যতা তারেক রহমানের নেতৃত্বে সৃষ্টি হয়েছে। আমরা আশাবাদী।